স্বামী বিবেকানন্দকে নিয়ে আমরা আগেই 3টে ভিডিও করেছি। আমরা সেখানে আলোচনা করেছি স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা থেকে শুরু করে রাজপুতানা ভ্রমণ অবধি। এছাড়াও স্বামী বিবেকানন্দ কেন ভারত ভ্রমণ যাত্রা শুরুর পর কলকাতায় ফিরে আসেন, বরানগর মঠ প্রতিষ্ঠা, রামকৃষ্ণ দেবের মৃত্যু, সমস্তটা নিয়ে আমরা আগের 3টে ভিডিওতেই কথা বলেছি। সেই 3টে ভিডিও দেখে না থাকলে দেখে এসো, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকলো, তাহলে রিলেট করতে সুবিধে হবে। আজকে আমাদের আলোচনা পর্ব যেটা স্বামী বিবেকানন্দকে নিয়ে, এখানে আমরা কথা বলবো বিবেকানন্দর ভারত ভ্রমণের শেষ অংশটুকু নিয়ে, অর্থাৎ পশ্চিম ভারত ভ্রমণ এবং দক্ষিণ ভারত ভ্রমণ নিয়ে আজকে আমরা কথা বলবো। আগের 3টে ভিডিও দেখে এসো, তাহলে রিলেট করতে সুবিধা হবে, বুঝতে পারবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, চেক আউট করে দেখে এসো, তারপর আজকের ভিডিওটা কন্টিনিউ করো। বম্বে যাওয়ার পথে প্রথমে স্বামী বিবেকানন্দ চলে যান আহমেদাবাদে, বর্তমান গান্ধীনগরে। সেখানে তিনি ইসলামিক এবং জৈন কালচার নিয়ে পড়াশোনা শুরু করেন। তারপর তিনি সেখান থেকে চলে যান ওয়াধন এবং লিম্বডিতে। লিম্বডির যিনি তখনকার রাজা বা জমিদার বলা যায় যিনি ছিলেন যশবন্ত সিং, ঠাকুর সাহেব যশবন্ত সিং তিনি ছিলেন, এবং তার আতিথ্যে সেখানে তিনি কিছুদিন স্টে করেছিলেন স্বামী বিবেকানন্দ। এই যশবন্ত সিংয়ের থেকে স্বামী বিবেকানন্দ একটা আইডিয়া পান, একটা পরামর্শ পান যে ভারতের যে বেদান্ত দর্শন সেটাকে পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে দেওয়ার কথা তিনি প্রথমবার বলেন। সেখান থেকে স্বামী বিবেকানন্দ চলে আসেন জুনাগড়, রাজস্থান। জুনাগড়ের তৎকালীন যিনি দিওয়ান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক, তার নাম ছিল হরিদাস দেসাই। তার আতিথ্যে তিনি কিছুদিন জুনাগড়ে থেকে যান, স্বামী বিবেকানন্দ থেকে যান সেখানে। এই হরিদাস দেসাই মানুষটা খুব সৎ প্রকৃতি মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, এবং সেই কারণে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে। স্বামী বিবেকানন্দ এবং হরিদাস দেসাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে কথা বলবো। তবে যতদিন স্বামী বিবেকানন্দ সেখানে ছিলেন ততদিন এই হরিদাস দেসাই এবং তার অধীনস্থ কর্মচারীরা সন্ধেবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে আলোচনা করতেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। সেখান থেকে যখন স্বামী বিবেকানন্দ চলে আসেন, জুনাগড় থেকে যখন স্বামী বিবেকানন্দ চলে আসেন, তখন তিনি গুজরাটের গিরনা, কচ্ছ, পোরবন্দর, পালিতানা, দ্বারকা, বরোদা এই সমস্ত এরিয়াগুলো ঘুরতে শুরু করেন। এই সমস্ত এরিয়ায় তিনি ভ্রমণ করতে শুরু করেন। সন্ন্যাস জীবনের একটা বড় নিয়ম হচ্ছে যে এক জায়গায় একটানা বেশি দিন নয়, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই নিয়মটা ভেঙে গুজরাটের পোরবন্দরে একটানা 9 মাস থেকে যান। সেখানে তিনি কিছু পণ্ডিত মানুষদের থেকে ভারতীয় দর্শন এবং সংস্কৃত বিষয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তী গন্তব্য মহাবালেশ্বর, পুনে, খান্ডোয়া এবং ইন্দোর। পুনে থেকে 1892-এর জুন মাসে খান্ডোয়া পৌঁছান স্বামী বিবেকানন্দ এবং তারপর সেখান থেকে চলে যান ইন্দোরে, এবং তারপর তিনি চলে আসেন কাথিয়াওয়াড়। এই কাথিয়াওয়াড়ে একটা বিশ্ব ধর্মসভা হওয়ার কথা ছিল, যেখানে আসার জন্য স্বামী বিবেকানন্দের অনুগামীরা খুব করে তাকে আমন্ত্রণ জানায়। স্বামী বিবেকানন্দ সেখানে আসেনও। যাত্রাপথে আসার পথে স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচয় হয় বাল গঙ্গাধর তিলকের। এরপর তিনি চলে আসেন বেলাগাঁও, তারপর গোয়ার পানাজি বা পাঞ্জিম, এবং তারপর তিনি চলে আসেন মারগাঁওয়ে। র্যাচল সেমিনারি গোয়ার প্রাচীনতম একটা রিলিজিয়াস কনভেন্ট কলেজ। স্বামী বিবেকানন্দ সেখানে পৌঁছান এবং খ্রিস্টান থিওলজি নিয়ে পড়াশোনা শুরু করেন। এরপর পশ্চিম ভারত যাত্রা শেষে স্বামী বিবেকানন্দ ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, অর্থাৎ এবার তার দক্ষিণ ভারতের যাত্রাটা শুরু হয়। স্বামী বিবেকানন্দের দক্ষিণ ভারত যাত্রা শুরু হয় মহীশূর রাজ্য বা মাইসোর দিয়ে। মাইসোরের যিনি তৎকালীন দিওয়ান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর, তার নাম ছিল কে শেষাদ্রি আইয়ার। এই শেষাদ্রি আইয়ারের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম বন্ধুত্ব গড়ে ওঠে, প্রথম পরিচিতি হয়, এবং তার মাধ্যমেই সেখানকার রাজা, মহীশূর রাজ্যের রাজা চামারাজেন্দ্র ওয়াদেরের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। মহারাজ চামারাজেন্দ্রের আতিথ্যেই স্বামী বিবেকানন্দ মহীশূর রাজ্যে বেশ কয়েকটা দিন থেকে যান। শেষাদ্রি আইয়ার স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি, এক আকর্ষণীয় ব্যক্তিত্ব যা ভারতের ইতিহাসে ছাপ রেখে যাবে, যেটা আমরা আজকের দিনে দেখতে পাই যে সত্যি কতটা ছাপ রেখে গেছেন তিনি। এরপর যখন স্বামী বিবেকানন্দ মহীশূর রাজ্য ত্যাগ করে আরও দক্ষিণে যাত্রা শুরু করবেন, তখন চামারাজেন্দ্র মহাশয় তিনি স্বামী বিবেকানন্দকে একটা চিঠি দেন এবং একটা রেলওয়ে টিকিট দেন, যেন স্বামী বিবেকানন্দ ভারতের আরও দক্ষিণে যাত্রা করতে পারেন, যাত্রা শুরু করতে পারেন, যেতে পারেন। মহীশূর রাজ্য থেকে যাত্রা শুরু করে স্বামী বিবেকানন্দ চলে যান ত্রিচুর, কোদনগ্যালোর, এর্নাকুলাম। এর্নাকুলামে স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচয় হয় নারায়ণগুরুর সমসাময়িক একজন সাধু ছত্তাম্পি স্বামীকালের সঙ্গে। সেখান থেকে তিনি চলে যান ত্রিবান্দ্রম এবং কন্যাকুমারী। 1892-এর ডিসেম্বর মাসে পায়ে হেঁটে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে পৌঁছান।
এই কন্যাকুমারীতে যখন তিনি একদিন সকালবেলা যোগ সাধনা করছেন, তখন তিনি একটা স্বপ্ন দেখেন, ভিশন অফ ওয়ান ইন্ডিয়া। এটাকেই দ্য কন্যাকুমারী রিজলভ 1892 বলা হয়ে থাকে। এরপর কন্যাকুমারী থেকে স্বামীজি চলে যান মাদুরাইয়ে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয় রাজা ভাস্কর সেতুপথীর সঙ্গে। স্বামী বিবেকানন্দ এবং রাজা ভাস্কর সেতুপথীর সাক্ষাতের পর তাদের দুজনের মধ্যে হিন্দু ফিলোসফি বা হিন্দু দর্শন নিয়ে প্রচুর আলোচনা হয় এবং তারপর রাজা ভাস্কর সেতুপথী স্বামী বিবেকানন্দর শিষ্যত্ব গ্রহণ করেন। রাজা ভাস্কর সেতুপথী প্রথম স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার কথা বলেন। সেখানে যে বিশ্ব ধর্মের সম্মেলন হচ্ছে, রিলিজিয়াস পাবলিক গ্যাদারিং হচ্ছে, সেখানে তার উপস্থিত থাকার কথা বলেন এবং স্বামী বিবেকানন্দ সেটা করতে মনস্থির করেন। তিনি যাবেন সেটা ঠিক করেন। তবে তার আগে তিনি রামেশ্বরম, মাদ্রাজ, পন্ডিচেরি, মহীশূর রাজ্যে তার অনুগামীদের সঙ্গে দেখা করেন। স্বামী বিবেকানন্দের অনুগামীরাই তাঁর শিকাগো যাত্রার সমস্ত খরচ খরচা এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার তহবিল সংগ্রহ করে। এরপর 1893 এর 31শে মে স্বামী বিবেকানন্দ শিকাগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারপর চীন, জাপান, কানাডা ঘুরে জুলাই মাসে তিনি শিকাগোতে পৌঁছান। এর পরের ঘটনা আমরা পরের দিনের ভিডিওতে পরে আলোচনা করব। স্বামী বিবেকানন্দকে নিয়ে আজকের আমাদের অন্তিম পর্বের আলোচনা, ভারত ভ্রমণের অন্তিম পর্বের আলোচনা কেমন লাগলো জানাও কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়। জ্ঞানচন্দ্র চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে নাও। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও আমাকে ফলো করে নাও। ধন্যবাদ। নারায়ণ গুরু কে ছিলেন? তিনি ভারতের একজন হিন্দু সাধু এবং একজন সমাজ সংস্কারক। কেরালার একটা সমাজ সংস্কারমূলক আন্দোলনে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। আধ্যাত্মিক মুক্তি এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তার অবদান মূল্যবান। আত্মবোধের শতকম, অরিভা, অদ্বৈত দীপিকা এবং দর্শনমালা প্রভৃতি গ্রন্থের রচয়িতাও তিনি। বিশদে জানতে নিচে একটা লিঙ্ক দিচ্ছি উইকিপিডিয়ার, সেটা তোমরা চেক আউট করে দেখতে পারো।